আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত। অনেকদিন পর তোমাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো পরীক্ষা কী হবে, আমরা কিভাবে প্রিপারেশন নেব। আমি একটা কথাই বলেছি যে তোমরা টেক্সট বুক পড়ো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো। আমাদের শিক্ষকরা অনেক পরিশ্রম করে তোমাদের জন্য অনলাইন ক্লাস অব্যাহত রেখেছে। তোমরা নিশ্চয়ই এই পরিশ্রমের মূল্যায়ন করবে, এটা সম্পূর্ণ তোমাদের উপর আমরা ছেড়ে দিলাম। আর সংসদ টিভিতে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে, কিশোর বাতায়নের ক্লাসগুলো দেখবে। সময় নষ্ট করবে না। মানুষের জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ। যে সময়ে সদ্ব্যবহার করবে তার জীবন ততই সাফল্যমণ্ডিত হবে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করছি। আমরা পড়ছিলাম নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন। হ্যাঁ, আমরা কঙ্কালতন্ত্র পড়েছি এবং চলনে কঙ্কালের ভূমিকা পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে পড়ব অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি। হ্যাঁ, এখন তোমরা তোমাদের বইয়ের 193 পেজ খুলো। আমি টেক্সট বুকটাই ফলো করব, কারণ আমি জানি যে তোমরা যখন টেক্সট বুকটা পড়বে তখন বিভিন্ন সমস্যা আসবে, যেগুলোর ব্যাখ্যা না থাকলে তোমাদের পড়ার আগ্রহ থাকে না, পড়তে অনেক কষ্ট হয়। তাহলে চলো আমরা প্রথমে পড়ি অস্থি কী। অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। এটি দেহের সবচেয়ে দৃঢ় কলা। এই অস্থি কিভাবে গঠিত? অস্থির মধ্যে কোষগুলো কিভাবে ছড়ানো থাকে? অস্থি তো সবাই দেখেছ, অস্থি শক্ত, তাই না? তার মানে অস্থির মাতৃকা এক ধরনের শক্ত পদার্থ দিয়ে তৈরি, মূলত ক্যালসিয়াম এবং পটাশিয়াম এই জৈব পদার্থ দিয়ে, অজৈব পদার্থ দিয়ে তৈরি। তাহলে আমরা প্রথমে আমরা পড়ব প্রশ্নের আকারে পড়ব। খাতায় আমরা প্রশ্নটা লিখে নেই যে অস্থি কি, অস্থির গঠন ব্যাখ্যা করো। অস্থির গঠন আমাদের বইয়ে পাবো আমরা। চলো আমরা বইয়ের অংশটুকু আরেকবার দেখি। অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। এটি মানবদেহের সবচেয়ে দৃঢ় কলা। আর অস্থির গঠন কেমন? অস্থির মাতৃকা বা অন্তঃকোষীয় পদার্থ এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। এই মাতৃকার মধ্যে অস্থির কোষগুলো ছড়ানো থাকে। আর একদিকে কি হয়, অস্থির পুরাতন কোষগুলো ধ্বংস হতে থাকে এবং নতুন করে অস্থির কোষগুলো উৎপন্ন হতে থাকে। এভাবেই অস্থির ভারসাম্য বজায় থাকে। কি হলো? অস্থির পুরাতন কোষগুলো ধ্বংস হবে, অন্যদিকে নতুন কোষ উৎপন্ন হবে। এভাবেই কি হয়, অস্থির মধ্যে ভারসাম্য বজায় থাকে। আর এই ভারসাম্য নষ্ট হলে কি হয়, আমাদের বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়। যেমন বয়স্ক মানুষরা বলেন যে হাড়ে ব্যথা, হাড়ে ব্যথা। আসলে কি, তার দেহে বয়স্ক অস্থি কোষগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কিন্তু সেই রেটে কি নতুন কোষগুলোর উৎপত্তি হচ্ছে না। এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্যই বয়স্ক মানুষদের হাড়ে ব্যথা হয়। তা আমরা কি জানলাম যে একদিকে নতুন কোষ সৃষ্টি হবে এবং পুরাতন কোষ ধ্বংস হবে। এই ভারসাম্যটি নষ্ট হলে কি হয়, বিভিন্ন ধরনের রোগ হয়। আর বয়স বাড়ার সাথে সাথেই এই ভারসাম্যটি একটু নষ্ট হতেই থাকে। আসলে নষ্ট হবেই, মানবদেহ কিন্তু খুবই নশ্বর একটি জিনিস। হ্যাঁ, তাহলে বয়স্ক মানুষের একদিকে অস্থি কোষ ধ্বংস হবে, কিন্তু সে অনুপাতে নতুন কোষ তৈরি হবে না। এখন বিষয়টা শুনে তোমাদের হয়তো ভয় লাগছে যে এটা কীভাবে এই ভারসাম্যটা কমানো যায়। হ্যাঁ, দেখো, অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। এছাড়া অস্থিতে প্রায় 40 থেকে 50% পানি থাকে। জীবিত অস্থি কোষে 40% জৈব এবং 60% অজৈব যৌগ পদার্থ নিয়ে গঠিত। অস্থি মূলত ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদানে গঠিত। অস্থির
গঠনের জন্য দরকার ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। ঠিক আছে, এখন ক্যালসিয়াম, ভিটামিন ডি কোথায় পাবো? ভিটামিন ডি আছে সূর্যালোক। সূর্যালোক ত্বকে পড়লে এখানে কোলেস্টেরলের সহায়তায় কি হয়, কোলেস্টেরলের একটা রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং এই পরিবর্তনটি যকৃৎ এবং কিডনিতে, বৃক্কে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যা ভিটামিন ডি সংশ্লেষণ করে। আর এই ভিটামিন ডি আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবারের পরিশোষণে অনুঘটক হিসাবে কাজ করে। ধরো আমি ক্যালসিয়াম খাচ্ছি, ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি বা ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছি, কিন্তু আমার তাও কি হচ্ছে, আমার হাড়ে ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের অস্থির হচ্ছে, প্রদাহ হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি যে আমার দেহের হাড়গুলো কি হচ্ছে, ক্রমশ ভঙ্গুর হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো ভিটামিন ডি এর অভাব হলে আমাদের ক্যালসিয়ামের সরবরাহ থাকলেও সেটি কি হবে, অস্থি গঠনে তখন কাজ করতে পারবে না। তাহলে আমাদের অস্থি সুরক্ষার জন্য কি দরকার? দরকার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আর ভিটামিন ডি এর সরবরাহ। আর ভিটামিন ডি এর সরবরাহ নিশ্চিত হয় সূর্যালোকের উপস্থিতিতে। তার মানে যারা সবসময় ছায়াযুক্ত স্যাঁতসেঁতে জায়গা বা অন্ধকার স্থানে থাকে, যাদের বাসায় সূর্যালোকের উপস্থিতিটা কম, তাদের কিন্তু ভিটামিন ডি এর অভাবটা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে অস্থির গঠন আমরা জানলাম। এখন আসো তরুণাস্থি কী আর তরুণাস্থির গঠন ব্যাখ্যা করো। তোমরা খাতায় লিখে নাও পরের প্রশ্নটি, তরুণাস্থি কী, তরুণাস্থির গঠন ব্যাখ্যা করো। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে অস্থি যেমন শক্ত একটি উপাদান, তরুণাস্থি হলো অস্থির মতোই, কিন্তু হলো একটু নরম, একটু স্থিতিস্থাপক একটি উপাদান। হ্যাঁ, তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়, এগুলো অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। আর তরুণাস্থিও যোজক কলার ভিন্ন। এর কোষগুলো জোড়ায় জোড়ায় একক বা জোড়ায় জোড়ায় ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকার মধ্যে বিস্তৃত থাকে। তরুণাস্থির কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের ঈষদচ্ছ রাসায়নিক বস্তু বের হয়। আর তরুণাস্থির মাতৃকা কন্ড্রিন দিয়ে গঠিত। হ্যাঁ, এর বর্ণ হচ্ছে হালকা নীল। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াস গোলাকার থাকে। কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা যায়, এই গহ্বরগুলোকে বলা হয় ল্যাকিউল। কন্ড্রিনের ভিতরে থাকে কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিওসাইট। মনে রাখবে, অস্থির কোষগুলোকে বলা হয় অস্টিওসাইট এবং তরুণাস্থির কোষগুলোকে বলা হয় কন্ড্রিওসাইট। হ্যাঁ, সব তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দিয়ে আবৃত থাকে। এর নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম, আর অস্থির আবরণের নাম পেরিঅস্ট্রিয়াম। এই পেরিকন্ড্রিয়াম দেখতে চকচকে সাদা, তাই আমরা সাধারণত তরুণাস্থিকে সাদা, নীলাভ এবং চকচকে দেখতে পাই। আমাদের দেহে কয়েক ধরনের তরুণাস্থি আছে, যেমন এই যে কানের পিনা, কানের এই অংশটি আসলে কিন্তু আমাদের কান কিন্তু অনেক বড় একটি অংশ, কান অঙ্গ যেটা তোমরা 6 বইয়ে পড়েছ। কানের শুধুমাত্র বাইরের অংশটি আমরা দেখতে পাই, এই অংশটিকে বলা হয় পিনা। আমাদের কানের পিনা এবং নাকের এই নরম অস্থিটি হচ্ছে তরুণাস্থি নির্মিত। এছাড়া বিভিন্ন অস্থির সংযোগস্থলে এবং অস্থির দুই প্রান্তে, শুরু এবং শেষ প্রান্তে তরুণাস্থি থাকে। তারপরে আসো আমরা দেখি অস্থি এবং তরুণাস্থির পার্থক্য কী। অস্থি এবং তরুণাস্থির পার্থক্য তোমরা ইতিমধ্যেই বুঝে গেছ। অস্থি মানবদেহের একটি স্থিতিস্থাপক যোজক কলা, তরুণাস্থিও মানবদেহের স্থিতিস্থাপক যোজক কলা, কিন্তু পার্থক্যটি কি? অস্থি হচ্ছে দৃঢ় এবং ভঙ্গুর, শক্ত ভঙ্গুর। তরুণাস্থি হচ্ছে নরম এবং স্থিতিস্থাপক। অস্থির কোষগুলোকে কি বলে? অস্টিওসাইট। আর তরুণাস্থির কোষগুলোকে বলে কন্ড্রিওসাইট। অস্থির আবরণকে বলে পেরিঅস্ট্রিয়াম, তরুণাস্থির আবরণকে বলে পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, এখন আসো আমরা পড়ব অস্থি সন্ধি কি। সন্ধি মানে কি? জোড়ানো। অস্থি সন্ধি একটি অস্থির সাথে
অন্য এক বা একাধিক অস্থির সংযোগকে বলা হয় অস্থিসন্ধি, তাই না? আচ্ছা, এই অস্থিসন্ধি তাহলে আমরা বুঝলাম অস্থির সাথে অস্থির সংযোগকে বলা হয় অস্থিসন্ধি। এখন আসো বই পড়ি। আমাদের অবশ্যই বই পড়ার অভ্যাস করতে হবে। দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। প্রতিটি অস্থিসন্ধির অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে। আমি তোমাদের সুবিধার জন্য বা আমাদের পাঠের জন্য আমি একটি সাইনোভিয়াল সন্ধি এঁকেছি। দেখো এখানে দুইটি অস্থি আছে, হ্যাঁ, দুইটি অস্থির সংযোগস্থলে কি হয়েছে, এই যে একটা পাতলা পর্দা দিয়ে আটকানো আছে, হ্যাঁ, এই পর্দাটির নামই হচ্ছে কি লিগামেন্ট। অস্থির সাথে অস্থিকে যে কাপড়ের মতন একটা পর্দা জোড়া লাগিয়ে রাখে, এই পর্দাটির নামই হচ্ছে লিগামেন্ট। এই যে এই পর্দা, এই পর্দাটির নামই হচ্ছে লিগামেন্ট। আর অস্থি স্থলে কি হয়, অস্থি সংযোগ স্থলের মাধ্যমে আমরা কি করি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারি। আমাদের সব শরীরের সকল অস্থিসন্ধি কিন্তু একরকম নয়, এদের কোনোটি একেবারে অনড়, হ্যাঁ, এইগুলো আমরা নাড়াতে পারি না। যেমন আমাদের কশেরুকার অস্থিসন্ধিগুলো, কশেরুকা কি মনে আছে? আমাদের মেরুদণ্ডের এক একটি অংশকে বলা হয় কশেরুকা। মানুষের মেরুদণ্ডে 33টি কশেরুকা আছে, আর এক একটি কশেরুকার মধ্যেই কিন্তু 8টি করে ছোট ছোট হাড় আছে, হ্যাঁ। এই কশেরুকার অস্থিসন্ধিগুলো আমরা নড়াতে পারি না। আর কি বলেছে, কিছু কিছু অস্থিসন্ধি আবার সহজেই নাড়াচাড়া করা যায়, যেমন আমাদের হাত এবং পায়ের অস্থিসন্ধি, আমাদের আঙুলের অস্থিসন্ধিগুলো আমরা নাড়াচাড়া করতে পারি। এখন অস্থিসন্ধি কি আমরা বুঝলাম, তাই না? এখন আসুন সাইনোভিয়াল অস্থিসন্ধি কি, এর গঠন ব্যাখ্যা করো। আমি অস্থিসন্ধির প্রকারভেদ পরে আলোচনা করব, কারণ আমাদের বইয়ে এভাবেই সাজানো আছে। এই অস্থিসন্ধি কি ব্যাখ্যা করার পরে আমরা করব সাইনোভিয়াল অস্থিসন্ধি কি। আসলে দুইটি অস্থি যেখানে সংযোগ থাকে সেখানে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের কি থাকে, তরল পদার্থ থাকে। এই গহ্বরটির নাম হচ্ছে সাইনোভিয়াল গহ্বর, ঠিক আছে? এখন সাইনোভিয়াল ফ্লুইড যুক্ত অস্থিসন্ধিগুলোর নামই হচ্ছে সাইনোভিয়াল সন্ধি। এই সাইনোভিয়াল সন্ধি আমাদের ম্যাক্সিমাম অস্থিসন্ধিগুলোই সাইনোভিয়াল অস্থিসন্ধি, বিশেষ করে হাঁটু, কোমর, এই অস্থিসন্ধিগুলো। এখন আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন সম্পর্কে পড়ব। আগে একটু বুঝে নেই। দেখো এই দুইটি হাড়, হ্যাঁ, এই দুইটি হাড়ের এই দৃঢ় অংশটির নাম হচ্ছে কি স্পঞ্জিক অস্থি, আর এই হাড়ের আবরণটি হলো পেরিঅস্টিয়াম, ঠিক আছে? আর এই দৃঢ় অস্থি শেষ প্রান্তে কি আছে দেখো, এখানে আছে কি তরুণাস্থির আবরণ, হ্যাঁ, এই পাশে একটি তরুণাস্থির আবরণ, আর এই সাদা অংশটিও হচ্ছে তরুণাস্থির আবরণ। আমরা পড়েছি যে তরুণাস্থির অবস্থান কোথায়, অস্থির প্রান্ত দেশে থাকে হলো তরুণাস্থি। এই যে তরুণাস্থি আর এই যে তরুণাস্থি, ঠিক আছে? আচ্ছা, আর কি, এটা হলো সাইনোভিয়াল গহ্বর, এর ভিতরে আছে সাইনোভিয়াল ফ্লুইড, হ্যাঁ। আর এই যে পর্দাটা এই অস্থি এবং এই দুইটি অস্থিকে একসাথে বেঁধে রেখেছে তার নাম হচ্ছে লিগামেন্ট। এখন আসো আমরা বই পড়ি। সাইনোভিয়াল অস্থিসন্ধি, এই অস্থিসন্ধিতে দুটি মাত্র অস্থির বহির্ভাগে এসে মিলিত হয় একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন করে। আর যখন দুয়ের অধিক অস্থি মিলিত হয় তখন একে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে। সাইনোভিয়াল অস্থিসন্ধিগুলো হলো তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত, এই তরুণাস্থি দ্বারা আবৃত অস্থির প্রান্তদেশ। আর কি সাইনোভিয়াল গহ্বর, সাইনোভিয়াল গহ্বরের ভিতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড এবং অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য লিগামেন্ট। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধির
বর্ণনার জন্য আমরা তিনটা জিনিস মনে রাখবো। তরুণাস্থি দ্বারা আবৃত অস্থি প্রান্ত, সাইনোভিয়াল রসপূর্ণ সাইনোভিয়াল গহ্বর এবং দুইটি অস্থিকে মানে অস্থির সাথে অস্থিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য লিগামেন্ট। হ্যাঁ, এই পর্দাটির নামই হচ্ছে লিগামেন্ট, অর্থাৎ এই অস্থিপাদ এই অংশটির নামই হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট কি করে? অস্থির সাথে অস্থিকে দৃঢ়ভাবে আটকে রাখার একটি পর্দা। আর কি বলেছে? এই আবরণটিকে লিগামেন্টের আরেক নাম বলে মজবুত আবরণী বা ক্যাপসুল, কিন্তু আমরা ক্যাপসুল শব্দটি ইউজ করবো না। ক্যাপসুল বলতে যে কোনো কিছু আবরণীকে বোঝায়। আমরা যখন সাইনোভিয়াল অস্থিসন্ধি পড়ব তখন আমরা বলবো লিগামেন্ট। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধির প্রধান উপাদান কয়টি? আমরা জাস্ট মনে রাখার জন্য তিনটা। সেটা কি? তরুণাস্থি দ্বারা আবৃত অস্থি প্রান্ত, সাইনোভিয়াল রস ফ্লুইড সমৃদ্ধ সাইনোভিয়াল গহ্বর এবং অস্থির সাথে অস্থিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য লিগামেন্ট। হ্যাঁ, এখন দেখো অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি থাকাতে এই যে অস্থিতে ঘর্ষণ এবং ক্ষয় হ্রাস পায়, তাই না? এবং অস্থিসন্ধি নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়। ঠিক আছে, আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন তাহলে শিখলাম এবং এই চিত্রটা আমরা অবশ্যই আঁকব। এখন আমরা করব অস্থিসন্ধি কত প্রকার। অস্থিসন্ধি মূলত তিন প্রকার: নিশ্চল অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি এবং পূর্ণ সচল অস্থিসন্ধি। নিশ্চল অস্থিসন্ধি বোঝাই যায় যে অস্থিসন্ধিগুলো নাড়াচাড়া করা যায় না, যেমন করটিকার অস্থিসন্ধি। করটিকা কি একটু মনে করো, আমাদের মাথার খুলিকে বলা হয় করটি। আর এই মাথার খুলিতে যে হাড়গুলো আছে সেগুলো আমরা নাড়াচাড়া করতে পারি না, সেজন্য এগুলো নিশ্চল অস্থিসন্ধি। এখন আসো ঈষৎ সচল অস্থিসন্ধি। এইসব অস্থিসন্ধি একে অপরের সাথে সংযুক্ত থাকলেও সামান্য নাড়াচাড়া করতে পারে, ফলে আমরা সামনে পিছনে পাশে বাঁকতে পারি, যেমন মেরুদণ্ডের অস্থিসন্ধি। তোমরা ছোটবেলায় ঘাড়ের ব্যায়াম করেছো, তাই না? ওই সময় কি হতো, আমরা সামনে পিছনে বা ডানে বামে বাঁকাতে পারতাম। এই অস্থিসন্ধি মেরুদণ্ডের অস্থিসন্ধিগুলো হচ্ছে ঈষৎ সচল অস্থিসন্ধি। আর পূর্ণ সচল অস্থিসন্ধি হচ্ছে এই অস্থিসন্ধিগুলোকে সহজে নাড়াচাড়া করানো যায়। এ জাতীয় অস্থিসন্ধির মধ্যে রয়েছে বল ও কোটর সন্ধি এবং কবজা সন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি পূর্ণ সচল হতে পারে। এখন আসো বল ও কোটর সন্ধি। তোমাদের বইয়ে 9.03 চিত্রটি দেখো। আমাদের এই যে বাহু এবং বক্ষস্থি চক্রের যে অস্থিসন্ধিটি আছে, এখানে কি আছে? এই হাড়টির নাম হচ্ছে হিউমেরাস। এই হিউমেরাসের শেষ প্রান্ত কিন্তু একটা বলের মতো। হ্যাঁ, আর এখানে যে ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা, পিঠের ত্রিকোণাকার হাড়টির নাম স্ক্যাপুলা, সেখানে একটা কি আছে? এরকম একটা সকেট আছে। এই সকেটের ভিতরেই হিউমেরাসের মাথাটা থাকে। আমরা কিন্তু আমাদের হাতকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। কেন পারি? এটা আমাদের এখানে বল এবং সকেট জয়েন্ট আছে, এই জন্য 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হাত নাড়াতে পারে। এছাড়াও বল ও সকেট জয়েন্ট আছে। আমাদের পুরুর অস্থিসন্ধিটিও বল ও সকেট জয়েন্ট। হ্যাঁ, আমাদের শ্রোণীচক্র এবং ফিমারের সংযোগস্থলেও আছে বল ও সকেট জয়েন্ট। তোমরা চিত্রতে দেখো 9.03। এখন বল ও কোটর সন্ধি গেল। এখন আসো কবজা সন্ধি। কবজা সন্ধি নাম হচ্ছে হিঞ্জ জয়েন্ট। কবজা কি? কবজা কোথায় থাকে? কবজা থাকে ঘরের দরজা বা জানালার সাথে। হ্যাঁ, দরজার কথাই বলি মূলত। দরজাকে একদিকে খুলে, তাই না? অন্যদিকে খুলে না। এই কবজাও তাই। এই যে দেখো, আমি হাতটা কি করছি, আমার আঙুলের জয়েন্টগুলোকে আমি একদিকে নিয়েছি। কোনটাকে কি একদিকে সোজা করতে পারি, একদিকে বাঁকাতে পারি। আমি কি উল্টো দিকে বাঁকাতে পারি? পারি না। এই অস্থিসন্ধিগুলো হচ্ছে কবজা সন্ধি। কবজা যেমন দরজার পাল্লাকে একদিকে খুলে, এই অস্থিসন্ধিগুলোর সাহায্যেও আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমরা একদিকে বাঁকাতে পারি। এই অস্থিসন্ধিগুলোর মধ্যে হচ্ছে আমাদের হাতের কনুই, জানু মানে হাঁটু। হ্যাঁ,
আমাদের হাঁটুর অস্থিসন্ধি এবং আঙুলের অস্থিসন্ধি। এই অস্থিসন্ধিগুলো হচ্ছে কবজা সন্ধি। তাহলে আমরা কি শিখলাম যে অস্থিসন্ধি কত প্রকার ও কী কী ভালো করে শিখবো, উদাহরণও মনে রাখবো। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও নতুন কিছু শিখবো। তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা টেক্সট বুক ফলো করবে এবং আমাদের বিদ্যালয়ের ইউটিউবে যে ক্লাসগুলো যাচ্ছে সেগুলো দেখবে এবং কিশোর বাতায়নের ক্লাসগুলো দেখবে। তোমরা সময় নষ্ট করো না, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুষম খাবার খাও, মন দিয়ে পড়ালেখা করো। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুঃসময় থেকে অতিক্রম করতে সহায়তা করবেন। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।